আজকে আমরা 12 এর কোয়ান্টাম তত্ত্ব নিয়ে ডিসকাস করব। তো এই কোয়ান্টাম তত্ত্ব শুরুর আগে আমরা কোয়ান্টাম তত্ত্বের যে ব্যাকগ্রাউন্ড, কীভাবে কোয়ান্টাম তত্ত্বের জন্ম হলো বা কোয়ান্টাম তত্ত্বের কেন দরকার পড়েছিল, তো সেসব নিয়ে আমরা একটু আলোচনা করব। তো মেনলি আমরা ফিজিক্সকে ইউজ করে থাকি বিভিন্ন আমাদের চারপাশে যে ফেনোমেনাগুলো ঘটছে, ফেনোমেনা মিনস ইভেন্ট বা বিভিন্ন ঘটনা। যেমন আমরা যদি দুটো হাতকে নিয়ে ঘষাঘষি করি, দেখা যায় তাপ উৎপন্ন হয়, কিংবা সূর্য থেকে আমাদের আলো আসছে, এটাও একটা ফেনোমেনা ঘটনা, কিংবা জোয়ার ভাটা হচ্ছে, এটাও একটা ঘটনা, কিংবা বায়ু প্রবাহ, এটাও একটা ঘটনা। তাহলে প্রত্যেকটা যে ঘটনাগুলো ঘটছে, তো প্রত্যেকটা ঘটনা ঘটার পিছনে কিন্তু একটা কারণ বা লজিক রয়েছে। আর ফিজিক্সের মেন কাজটা কি? ফিজিক্সের মেন কাজ হচ্ছে ওই লজিকগুলো খুঁজে খুঁজে বের করা এবং তার সূত্রের মাধ্যমে লেখা। তো এইভাবে আমাদের ফিজিক্সটা কী করছে, কাজ করে চলেছে। তো 1900 শতকের আগে অবধি আপ টু 1900, তো আমাদের ফিজিক্সের মাধ্যমে আমরা মোটামুটি যে অজস্র ঘটনাগুলো ঘটছে, যে স্থূল ঘটনাগুলো, যেগুলো বড় বড় ঘটনা, সেগুলো আমরা ব্যাখ্যা করতে সমর্থ হয়েছিলাম ক্লাসিক্যাল ফিজিক্সের দ্বারা। এবং এই ক্লাসিক্যাল ফিজিক্সেরই তিনটা মেন ব্রাঞ্চ, যেমন ক্লাসিক্যাল মেকানিক্স, ইলেকট্রোম্যাগনেটিজম আর থার্মোডাইনামিক্স। মূলত এই তিনটি সাব ব্রাঞ্চের দ্বারাই ক্লাসিক্যাল ফিজিক্সেরই আমরা বড় বড় ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে সমর্থ হয়েছিলাম। তো এইখানে যে ক্লাসিক্যাল মেকানিক্স, এটাকে আমরা নিউটনিয়ান মেকানিক্স বলেই জানি। যেমন গ্রহের গতি, বিভিন্ন গ্রহ উপগ্রহের গতি, বা বিভিন্ন মাধ্যাকর্ষণ বল, বিভিন্ন গতি নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে আমরা মোটামুটি এগুলোতে ব্যাখ্যা করতে সমর্থ হয়েছিলাম। কিন্তু যখন আমরা ফিজিক্স যখন ডেভেলপমেন্ট করছিল ধীরে ধীরে, তো দুটো জায়গায় এমন এলো যেখানে কিন্তু আমরা ক্লাসিক্যাল ফিজিক্সকে ব্যাখ্যা করতে পারিনি বা অসমর্থ হয়েছিলাম। তো সেই দুটো ক্ষেত্র কোনটা, সেটা আমরা এখন দেখব। কোনো পার্টিকেল বা কণা কিংবা বস্তু গতি যখন, স্পিড বা ভেলোসিটি যখন প্রচণ্ড বেশি মানে ওই ছোটোখাটো বেশিগুলো হবে না, প্রচণ্ড বেশি মানে লাইটের গতিবেগের সমতুল্য। মানে আমরা তাকে এইভাবে বলবো যে লাইটের গতিবেগের 90% কিংবা 80%, মোটামুটি 10⁸ মিটার পার সেকেন্ড, এরকমই অর্ডারে। যদি কোনো বস্তুর গতি এরকমই অর্ডারে থাকে, তখন তার সংক্রান্ত যে ফেনোমেনাগুলো ঘটছিল, যে ঘটনাগুলো ঘটছিল তাকে নিয়ে, সেই বস্তুকে নিয়েই, সেগুলো কিন্তু আর ওই ক্লাসিক্যাল ফিজিক্সকে আমরা ব্যাখ্যা করতে পারিনি। কিন্তু যেমন সেখানে আমাদের স্পেস টাইম যে ব্যাপারগুলো, সেটা কিন্তু চেঞ্জ ঘটে যাচ্ছিল। ফলে আমরা যে স্পেস টাইমকে একটাভাবে দেখছিলাম, সেটা কিন্তু যখন স্পিড যখন ওরকমভাবে বেড়ে যাচ্ছিল লাইটের সমতুল্য, তখন কিন্তু তার স্পেস টাইমের চেঞ্জ আসছিল, এবং তখন তার মাসের চেঞ্জ, তার টাইমের চেঞ্জ আসছিল। তো এই জিনিসগুলো কিন্তু আর আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করতে পারিনি। তখন সেই সময় যে ফিজিক্সের যে ব্রাঞ্চের উদ্ভব হয়েছিল এই জিনিসগুলোকে ব্যাখ্যা করবার জন্য, তাকে আমরা, সেই ব্রাঞ্চকে আমরা জানি রিলেটিভিটি। তাহলে সেখান থেকে আমরা দেখলাম যে যখন গতিবেগ প্রচণ্ড বেশি, মানে 10⁸ মিটার পার সেকেন্ড এরকমই অর্ডারে, তখন ফিজিক্সের ক্লাসিক্যাল মেকানিক্স ব্যাখ্যা দিতে অসমর্থ। তখন নতুন একটা ব্রাঞ্চ রিলেটিভিটি তৈরি হয়েছিল। কিন্তু আরও এমন একটা জায়গা ছিল যেখানে আমরা কিন্তু ওই ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করতে সেখানেও পারিনি। কোন জায়গা? সেটা হচ্ছে যখন আমরা অ্যাটমিক ডোমেনে ঢুকে যাচ্ছি, মানে একদম পরমাণুদের ডোমেনে যখন ঢুকে যাচ্ছি, তখনও কিন্তু আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে নানা রকম যে ঘটনাগুলো ঘটছিল, সেগুলো আমরা ব্যাখ্যা দিতে অসমর্থ হয়েছিলাম। তো সেখানে যখন সাইজটা খুব ছোট, মানে একদম অ্যাটমিক অর্ডারে, তখন সেখানেই কিন্তু যে নতুন থিওরি বা যে নতুন ব্রাঞ্চের জন্ম হয়েছিল, তাকে বলবো আমরা কোয়ান্টাম। সেই ব্রাঞ্চটাকে বলবো আমরা কোয়ান্টাম ব্রাঞ্চ বা কোয়ান্টাম থিওরি। সেখান থেকেই জন্ম লাভ করেছিল ওই জিনিসগুলোকে আমরা ভালোভাবে ব্যাখ্যা করবার জন্য, যেগুলো ক্লাসিক্যাল ফিজিক্স যেগুলো দিতে পারেনি, যে ব্যাখ্যাগুলো দিতে অসমর্থ হয়েছিল। তো মেনলি আপ টু 1900 আমি বললাম যে ক্লাসিক্যাল ফিজিক্স ছিল। তো তারপরে ধীরে ধীরে 1900 1400 ডিসেম্বর তারিখে 1900 কি হলো, ম্যাক্স প্ল্যাঙ্ক একজন বিজ্ঞানী, তিনি কি করলেন, একটা পেপার পাবলিশ করলেন। যে পেপারটা তিনি ব্ল্যাক বডি যে রেডিয়েশন ছিল তাকে নিয়ে একটা পেপার পাবলিশ করলেন, এবং সেই পেপারে তিনি উল্লেখ করলেন যে ব্ল্যাক বডি, আচ্ছা তার আগে আমরা জানতে হবে ব্ল্যাক বডি আসলে কি। ব্ল্যাক বডি হচ্ছে এমন একটা বডি, যে বডি সমস্ত
রেডিয়েশনকে সে অ্যাবজর্ব করতে পারবে এবং সমস্ত রেডিয়েশনকে সে এমিট করতে পারবে। তো এই বডিকে বলবো আমরা ব্ল্যাক বডি। তো ম্যাক্স প্ল্যাঙ্ক সে পেপারে উল্লেখ করেছিল, তো ওই যে রেডিয়েশনটা আসছে ওই রেডিয়েশনটা কিন্তু তার এনার্জি কিন্তু কন্টিনিউয়াস নয়, তার এনার্জি ডিসক্রিট এবং সে রেডিয়েশনটা পার্টিকেল আকারে আসতেছে। এবং সেখানে তিনি প্রথম উল্লেখ করলেন ওই ডিসক্রিট এনার্জিটাকে ই সমান এইচ নিউ। এবং এই ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে যে জিনিসগুলো ক্লাসিক্যাল ফিজিক্স ব্যাখ্যা দিতে পারেনি, তিনি কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্ক কিন্তু ই সমান এইচ নিউ অর্থাৎ এনার্জিকে ডিসক্রিট ধরেই কিন্তু তা ব্যাখ্যা দিতে সমর্থ হয়েছিল এবং তা এক্স্যাক্টলি জিনিসগুলো ঠিকঠাক ব্যাখ্যা দিতে দেওয়া যাচ্ছিল ই সমান এইচ নিউ যখন আমরা ধরেছিলাম, পার্টিকেল যখন ধরেছিলাম রেডিয়েশনকে। পরবর্তীকালে 1905 মানে 1905 সালে অ্যালবার্ট আইনস্টাইন তার বিখ্যাত থিওরি ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে আসেন এবং আমরা জানি সকলে তিনি ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য নোবেল পুরস্কারও পেয়েছিলেন। তো এই ফটো ইলেকট্রিক এফেক্টের বিভিন্ন ফেনোমেনাও কিন্তু আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স ব্যাখ্যা দিতে পারেনি, যদি আমরা সেটাকে ক্লাসিক্যাল ভাবে জিনিসগুলোকে দেখি। কিন্তু যখন আইনস্টাইন প্ল্যাঙ্ককে ফলো করলেন, যখন তিনি এনার্জি থেকে ডিসক্রিট ধরলেন এবং যখন তিনি রেডিয়েশনকে যখন পার্টিকেলের মতো ধরলেন, তখন দেখা গেল যে আমার ওই যে ফটো ইলেকট্রিক এফেক্ট ক্লাসিক্যাল থিওরি ব্যাখ্যা দিতে পারেনি, সেটা কিন্তু কোয়ান্টাম বা আইনস্টাইন সেটা ব্যাখ্যা দিতে সমর্থ হয়েছিল এবং সে পুরোপুরি ঠিকঠাকভাবে সেটা নেমেও ছিল। তো এখানেও দেখা গেল যে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্টের যে প্রুফটা বা যে এক্সপ্লেনেশন ঠিক হওয়ার জন্য আমরা বলতে পারি যে কোয়ান্টাম থিওরির যে ভিত যেটা ম্যাক্স প্ল্যাঙ্ক শুরু করেছিল সেটা আরও মজবুত হয়েছিল এবং মেনলি ওই ম্যাক্স প্ল্যাঙ্কের থেকেই কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের দরজা খুলে গিয়েছিল। তো পরবর্তীকালে বিজ্ঞানী নিলস বোর, আমরা জানি সকলেই যে রাদারফোর্ড তার একটা পরমাণু মডেল দিয়েছিলেন, কিন্তু নিলস বোর কি করলেন, সেই পরমাণু মডেলকে তিনি রেকটিফাই করলেন, তিনি সেটা শুধরলেন এবং সেখান থেকে তিনিও কি করলেন ওই কোয়ান্টাম মেকানিক্স মানে যেটা ম্যাক্স প্ল্যাঙ্ক ইউজ করেছিল ই সমান এইচ নিউ, সেখানে তিনি সেটা লাগালেন এবং তিনি দেখলেন যেগুলো ভুল ভ্রান্তি ছিল, যেটা ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে ব্যাখ্যা দেওয়া যাচ্ছিল না, সেগুলো কিন্তু যখন আমরা ওই ম্যাক্স প্ল্যাঙ্কের কনক্লুশনটা টানলাম বা ধরলাম, সেটাও কিন্তু ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়েছিল। তো এইভাবে দেখলাম আমাদের যে কোয়ান্টাম মেকানিক্স ধীরে 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 ইভলভ হচ্ছিল। তো 1927 ডেভিসন গারমার বলে দুজন সায়েন্টিস্ট ছিলেন, তো তিনি দেখালেন যে পার্টিকেলকে আমরা পার্টিকেল জানি, সেই পার্টিকেলটা কিন্তু একটা ওয়েভের মতো আচরণ করে, মানে এখান থেকেই ডুয়াল নেচার অফ ম্যাটার শুরু হয়ে গিয়েছিল। তো এখনো পর্যন্ত আমরা জানলাম যে একটা রেডিয়েশন পার্টিকেল, কিন্তু ডেভিসন গারমার তিনি দেখালেন যে পার্টিকেলও একটা ওয়েভের মতো বিহেভ করতে পারে। তো এইভাবে ধীরে ধীরে কি হলো, আমাদের কোয়ান্টাম মেকানিক্সের জন্মলাভ হলো। তো মেনলি এই সময় থেকে আমাদের কোয়ান্টাম মেকানিক্স তার দরজা খুলে গিয়েছিল। তো এবার আমরা মেনলি ডিসকাস করবো যে কোনগুলো জিনিস ক্লাসিক্যাল ফিজিক্স ব্যাখ্যা দিতে পারেনি, তো সেইগুলো আমরা একটু ডিসকাস করব। তো মেনলি ডিসকাস করবো এখন ফেলিওর অফ ক্লাসিক্যাল মেকানিক্স। তো বলে রাখা ভালো যে আমরা এখনো পর্যন্ত যে কোয়ান্টাম মেকানিক্সটা দেখলাম সেটা কিন্তু ওল্ড কোয়ান্টাম মেকানিক্স। পরবর্তীকালে বিজ্ঞানী হাইজেনবার্গ ও আরউইন শ্রোডিঞ্জার এলেন, তিনি কোয়ান্টাম মেকানিক্সকে আরও ডেভেলপমেন্ট ঘটালেন। তো তাদের যে কোয়ান্টাম মেকানিক্স সেটাকে বলা হচ্ছে মডার্ন কোয়ান্টাম মেকানিক্স। মেনলি যেটা শ্রোডিঞ্জার করেছিল তাকে ওয়েভ মেকানিক্স আমরা জানি, আর যেটা হাইজেনবার্গ করেছিল তাকে আমরা ম্যাট্রিক্স মেকানিক্স হিসেবে তাকে জানি আমরা। তো মেনলি কোয়ান্টামেরও দুটো ব্রাঞ্চ, একটা ওল্ড কোয়ান্টাম মেকানিক্স আর একটা মডার্ন কোয়ান্টাম ফিজিক্স। তো আমরা এবার দেখবো ক্লাস 12 লেভেলে আমরা বেশি যাবো না গভীরে, কারণ এগুলো আমাদের বিএসসি বা এমএসসিতে গভীরে রয়েছে কোয়ান্টাম মেকানিক্স। তো আমরা 12 মতো করে একটু কম গভীরে যাব। তো এবার আমরা পড়বো ফেলিওর অফ ক্লাসিক্যাল মেকানিক্স, মানে কোন জিনিসগুলো ব্যর্থতার জন্য বা আমরা ক্লাসিক্যাল মেকানিক্স থেকে দূরে সরে আমরা কোয়ান্টাম মেকানিক্স গ্রহণ করেছিলাম। তো মেনলি আমি আগেই বলেছি, যখন আমরা অ্যাটমিক ডোমেনে ঢুকে যাচ্ছি তখন কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে জিনিসগুলো ব্যাখ্যা দেওয়া যাচ্ছিল না। তাহলে এক নম্বর কি, অ্যাটমিক ডোমেনের ক্ষেত্রে ক্লাসিক্যাল দিয়ে জিনিসগুলো ব্যাখ্যা দেওয়া যাচ্ছিল না পুরোপুরি ভাবে। আর কি, এই যে হাইড্রোজেনের স্পেকট্রা, ক্লাসিক্যাল থিওরি বলছে কিন্তু হাইড্রোজেনের স্পেকট্রা কন্টিনিউয়াস হবে, নিরবচ্ছিন্ন হবে, কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা যায়
যে হাইড্রোজেনের যে স্পেকট্রা সেটা কিন্তু রেখা বর্ণালী হয়। তো এটাও কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স ব্যাখ্যা দিতে পারেনি। তিন নম্বর কি, আমরা জানি রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরেই চলেছে, এবং এটাও আমরা ক্লাসিক্যাল থিওরি থেকে জানি যদি কোনো ইলেকট্রন এভাবে ঘুরে তাতে এনার্জি লস হবে না। এবার সে এনার্জি লস করতে করতে এক সময় তার এনার্জি খুইয়ে সে সম্পূর্ণ নিউক্লিয়াসে গিয়ে পড়বে। ফলে আমাদের যে অ্যাটম তার কোনো অস্তিত্ব থাকার কথা নয়, মানে একদম খুব অল্প সময়ের মধ্যে তার মানে সে ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখি যে তার অস্তিত্ব থাকে এবং তার তার ডিউরেশন অনেক ম্যাটেরিয়ালের ডিউরেশন পুরো ইনফাইনাইট হয়। তো এটা কী হবে, এরও কিন্তু ব্যাখ্যা দিতে পারেনি আমার ক্লাসিক্যাল ফিজিক্স। আমরা জানি তো কোনো একটা জিনিস ঘুরছে মানে তার এনার্জি তো নষ্ট হচ্ছে, তাহলে ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে এনার্জি নষ্ট হতে 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 তারা নিউক্লিয়াসে গিয়ে পড়বে। তাহলে এখানে স্টেবিলিটি, অ্যাটমের যে স্টেবিলিটি সেটা নিয়েও কিন্তু আমাদের ক্লাসিক্যাল থিওরি ব্যাখ্যা দিতে পারেনি। আর কি আরেকটা জিনিস আমরা জানবো যে কন্ডাক্টিভিটি, মানে এই কারেন্ট পরিবহন করছে। ধরো আমরা এই দেখি সিলভার ফেক, তারও কন্ডাক্টিভিটি আছে, এবং যেই দেখি আমরা ফিউজড কোয়ার্টজ বা ইনসুলেটার তাদেরও খুব অল্প মানে নাই বললেই চলে কন্ডাক্টিভিটি রয়েছে। তাহলে এই যে এত রেঞ্জের ডিফারেন্স, মানে সিলভারের যে কন্ডাক্টিভিটি সেটা কিন্তু ওই যদি আমরা ইনসুলেটার দেখি যেদিকে ফিউজড মানে কোয়ার্টজ তার থেকে 10⁻24 টাইমস বেশি। তাহলে এই যে এত লার্জ যে ডিফারেন্স কন্ডাক্টিভিটির, এটাও কিন্তু আমাদের ক্লাসিক্যাল থিওরি ব্যাখ্যা দিতে পারেনি। তো আরও অনেক জিনিস রয়েছে, যেমন কি না এই যে আলফা পার্টিকেল যেটা পরমাণু নিউক্লিয়াস থেকে বেরোয়, তো ওই আলফা পার্টিকেল বেরোনোর জন্য 20 মেগা ইলেকট্রনভোল্ট আমার এনার্জি দরকার। কিন্তু দেখা যায় ওই আলফা পার্টিকেলের কাছে মাত্র 8 MeV বা মেগা ইলেকট্রনভোল্ট এনার্জি থাকে। তাহলে ক্লাসিক্যাল থিওরি যদি পসিবল নয় যে যার 8 মেগা ইলেকট্রনভোল্ট সে কি করে বেরোবে, যেখানে 20 মেগা ইলেকট্রন লাগে, তো এটাও কিন্তু ক্লাসিক্যাল থিওরি ব্যাখ্যা দিতে পারেনি। এবং এটা আমরা দেখবো ক্লাসিক্যাল কোয়ান্টাম মেকানিক্সে যে সাপোজ যদি আমরা একটা দেওয়ালের কাছে যাই, তাহলে আমাদের সামনে যদি কোনো দেওয়াল থাকে, কোনোটা বেশ সিমেন্ট বাঁধানো দেওয়াল, তাহলে কিন্তু আমরা সেই দেওয়ালে ক্রস করতে পারবো না দরজা না থাকলে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী কিন্তু আমরা সেই দেওয়ালকেও ভেদ করতে পারবো। তাই কোয়ান্টাম মেকানিক্স কিন্তু পুরোপুরি একটা অদ্ভুত, সেটা আমরা পরে যাবো। তো আমরা আগে দেখি ব্যর্থতাগুলো। তো এইভাবে ব্যর্থতাগুলো ছিল, এবং এটা আরও আছে, যেমন কম্পটন এফেক্ট, এদিকে আমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট, এদিকে আমার যেটা নিলস বোর করলো তারও যে প্রবলেমগুলো ছিল রাদারফোর্ডের তার বিভিন্ন প্রবলেমগুলো সেটাও সলভ করতে পারেনি আমার ক্লাসিক্যাল থিওরি। তো এই জিনিসগুলো পরে পরে কী হলো, আমরা কোয়ান্টাম মেকানিক্সের হাত ধরে এই জিনিসগুলো আমরা শুধরাবো।